মশা এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে। এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পেট জ্বর, জিকা ভাইরাস ইত্যাদি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো সহজ নয়। আবার এসব দিয়ে মশা তাড়ালেও আমাদের স্বাস্থ্য হতে পারে চরমভাবে ক্ষতিগ্রস্ত। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরি। আগেকার যুগে মানুষ মশা তাড়ানোর জন্য কয়েল, স্প্রে তো কোনো কিছুই ব্যবহার করতো না। তাহলে তখন কিভাবে মশার হাত থেকে রক্ষা পাওয়া যেত? হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত পদ্ধতিই কিন্তু ছিল আগেকার দিনে মশার উৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য দারুণ দারুণ পদ্ধতি। এখনকার যুগে, বিজ্ঞাপনের যুগে কিন্তু এই সমস্ত পদ্ধতি বা এই সমস্ত বাজারজাত রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা একেবারেই উচিত না। তাই ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা মশাগুলোকে তাড়িয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে। সামান্য ঝড় বৃষ্টি হলেই কিন্তু মশার উৎপাত শুরু হয়ে যায়। বিশেষত বাড়ির কাছে জঙ্গল কিংবা নর্দমা থাকলে তো কোনো কথাই নেই। দিনে রাতে মশাদের প্যানপ্যানানি থেকে রেহাই পেতে অনেকেই বাজার থেকে হালফিলের নানান সামগ্রী কিনে নেন। আর এই সমস্ত বাজারজাত জিনিসগুলো ব্যবহার করার ফলে অনেকেরই শ্বাসকষ্ট বা মাথা ব্যথার মতো রোগও দেখা দিতে পারে। তাই কয়েলের পরিবর্তে বাড়িতে কিন্তু এই সমস্ত পদ্ধতিগুলো যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় কারোরই কোনো রকম সমস্যা হওয়ার কথা না। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া পদ্ধতিগুলো। তো তার জন্য বন্ধুরা প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, তেজপাতা যে কেবলমাত্র আমরা রান্নায় ব্যবহার করে থাকি তা কিন্তু নয়। তেজপাতা দিয়ে কিন্তু মশা তাড়ানোর কাজও দারুণ একটা সলিউশন আমরা বানিয়ে নিতে পারি। তার জন্য বেশি না, এখানে আমার ২ টো তেজপাতা লাগবে। তো এই জিনিসটা বানানোর জন্য কিন্তু তোমরা আরো বেশি তেজপাতা নিয়ে বানিয়ে রাখতে পারো। ড্রাই উপকরণটা এখানে আমি ব্যবহারের জন্য ২ টো তেজপাতা নিয়েছি। তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে অবশ্যই নিতে পারো। তোমরা চাইলে আরো একটা কাজ করতে পারো, তেজপাতাগুলোকে কিন্তু একটু হালকা করে রোদে শুকিয়ে নিতে পারো, তাহলে কিন্তু কাজটা করতে অনেক বেশি সুবিধা হবে। এক্ষেত্রে আমার হাতে সময় ছিল না বলে ডিরেক্টই করছি। তবে রোদে শুকিয়ে নিলে কিন্তু খুব ভালো কাজ হয়। তারপর তেজপাতাগুলোকে একটা কাঁচির সাহায্যে একদম ছোট ছোট মিহি মিহি কুচি করে নেব। তো তোমরা যদি রোদে শুকিয়ে নাও না, তাহলে কিন্তু একটা সুবিধা হবে, পাতাগুলো যখন ড্রাই হয়ে যাবে, তো হাতের সাহায্যে এরকম ভাবে হালকা করে একটু ভেঙে নিলেই কিন্তু সমস্ত পাতাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। যেহেতু এটা কাঁচা রয়েছে, তাই কিন্তু এগুলো গুঁড়ো হতে একটু বেশি সময় নিচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে ১ চামচ পরিমাণ তেজপাতা আমি কুচি করে নিয়েছি, আর নিয়ে নেবো ১ মুঠ পরিমাণ নিমপাতা। নিমপাতাটা অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো কাজ দেবে। নিমপাতাটা যেহেতু রোদে শুকানো, তাই কিন্তু খুব সহজেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে তুলো। তুলো যদি তোমাদের বাড়িতে না থাকে, তাহলে একটু সামান্য পরিমাণ তুলো এক্ষেত্রে কিন্তু ব্যবহার করতেই লাগবে। আর তুলো না থাকলে কি করবে, একটুখানি নরম সুতির কাপড়ের মধ্যে কাজটা করবে, তবে তুলোর মধ্যে করলে কিন্তু খুব ভালো হয়। এরপর ২ রকম যে পাতাগুলো এরকম গুঁড়ো করে রেখেছিলাম, এই পাতাগুলোকে তুলোটা এইভাবে খুলে নিয়ে তার মধ্যে সরু একটা লাইন দিয়ে নেবো। আর নিয়ে নিয়েছি এখানে একটা ধূপকাঠি। ধূপকাঠি থেকে এই ধূপগুলোকে হালকা হালকা করে এইভাবে চাপ দিয়ে ভেঙে গুঁড়ো করে এই পাতার মধ্যে দিয়ে দেবো। তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর বাইরে থেকে কোনো কেনা জিনিস ব্যবহার না করাই ভালো। এখানে যেহেতু আমরা এইভাবে ধূপের কাঠি একটু ভেঙে দিচ্ছি, সেটাও বাইরের যদিও, তাও কিন্তু খুব একটা বেশি অসুবিধা হবে না, যেহেতু খুব কম পরিমাণে আর সমস্তটাই কিন্তু ঘরোয়া উপকরণে তৈরি হচ্ছে। আর যে সমস্ত জিনিসগুলো দিয়ে তৈরি করলাম, সেগুলো কিন্তু বন্ধুরা আমাদের রান্নাঘরেই থাকে, তাই খুব বেশি কিন্তু চিন্তিত হতে হবে না। তারপর তুলোটাকে এই ৩ টে উপকরণ দিয়ে ভালো করে এইভাবে পোলতের মতো করে দেবো। একটু মোটা হবে ঠিকই, কিন্তু খুব একটা সমস্যা হবে না। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি এখানে একটা মাটির ভাঁড়। তোমরা চাইলে মাটির প্রদীপ বা রান্নাঘরে যে সমস্ত এক্সট্রা বাসনগুলো আছে, তো অ্যালুমিনিয়ামের হোক বা স্টিলের হোক, সেই সমস্ত বাসনগুলো যদি তোমাদের না লাগে, সেই ভাঙা বাসনেও করতে পারো। তবে এখানে মাটির কোনো পাত্র ব্যবহার করাই ভালো। পোলতেটাকে আমি এরকমভাবে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো ১ চামচ পরিমাণ সর্ষের তেল। তোমরা চাইলে ঘিয়েরও একটা প্রদীপ বানিয়ে নিতে পারো। তবে খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই। খুব বেশি তেল বা ঘি দিলে কিন্তু দাউ দাউ করে তুলোটা জ্বলে যাবে। তাই খুব সামান্য পরিমাণ তেল দিয়েই কিন্তু এটাকে জ্বালাতে হবে, যাতে অনেকটা সময় পর্যন্ত জ্বলে। এটা আগুনটা জাস্ট জ্বলবে না, এটা কিন্তু একটু ধোঁয়াটাই যা বেরোবে। এরপর কি করতে হবে, আগুন জ্বালিয়ে দেবো। তারপর বন্ধুরা, এর থেকে যে ধোঁয়াটা বেরোবে না, এই ধোঁয়াটা কিন্তু আমরা সকাল বিকেল ঘরের মধ্যে দিতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এইভাবে আগুনটা নিভে গেল, আর নিভে যাওয়ার পরে যে ধোঁয়াটা, সেই ধোঁয়াটাই কিন্তু এখানে খুব ভালো কাজ করবে। তাই খুব সামান্য পরিমাণ একটুখানি আগুনটাকে জ্বালিয়ে রাখার পর যদি নিভিয়ে দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে যে ধোঁয়াটা বেরোবে, এই ধোঁয়াটা খুব ভালো কাজ করবে। যেকোনো জায়গায় মশার উৎপাত যেখানে লক্ষ্য করা যায়, সে সমস্ত জায়গায় দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি লবঙ্গ। তোমরা চাইলে গোটা লবঙ্গ গুঁড়ো করে দিতে পারো। এক্ষেত্রে আমার কি
লবঙ্গর যে মাথায় ফুলটা থাকে না, সেই ফুলটা হালকা করে একটু গুঁড়ো করা ছিল বলে সেই ফুলের গুঁড়োটাই আমি দিলাম। তোমরা এই ফুলের গুঁড়োটাই দেবে। যদি গোটা লবঙ্গ থাকে সেক্ষেত্রে গোটা লবঙ্গ হালকা করে একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে। এরপর বন্ধুরা দেখো আমি এই আগুনটাকে নিভিয়ে দিলাম। আর এর যে ধোঁয়াটা বেরোচ্ছে এই ধোঁয়াটাই কিন্তু খুব ভালো কাজ করবে। কোথায় কিভাবে ব্যবহার করব? সকাল, বিকেল, দুপুর যেকোনো সময় এটা দেওয়া যাবে। রান্নাঘর থেকে শুরু করে ঘর, পায়খানা, বাথরুম, নোংরা যে সমস্ত জায়গাগুলো বাড়ির পাশে নর্দমা, ড্রেন বা জলাশয় রয়েছে, প্রচুর পরিমাণে নোংরা রয়েছে, সমস্ত জায়গাতে কিন্তু এই ধোঁয়াটা দেওয়া যাবে। আর যেহেতু এটা কেমিক্যাল ফ্রি, সমস্তটাই প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, তাই বাচ্চা থেকে বড় কারোরই কিন্তু এই ধোঁয়ায় কোনো রকম কষ্ট হবে না। তো শুধুমাত্র ঘর, রান্নাঘর, পায়খানা, বাথরুম না, এমনকি আমাদের যে লিভিং রুম থাকে, সেই সমস্ত লিভিং রুমেও দেওয়া যাবে। অনেকে মনে করতে পারে যে শ্বাসকষ্টের সমস্যা হবে, একদমই না বন্ধুরা। যেকোনো ঘরে, যেকোনো জায়গাতেই এটা দেওয়া যাবে। আসবাবপত্রের নিচে, কোণাকানাচিতে, এমনকি যে আমরা টবগুলো লাগাই গাছের, তো সেই টবের মধ্যে যে জলটা আমরা দিই, সেই জল অনেক সময় হয় এরকমভাবে জানলায় জমে থাকে বা ব্যালকনিতে জমে থাকে। এই জমা জলেও কিন্তু ছোট, ছোট মশাদের আনাগোনা দেখতে পাওয়া যায়। তো সেই সমস্ত জায়গাতেও যদি এই ধূপটাকে জ্বালিয়ে আমরা রেখে দিই, তাহলে কিন্তু অনেক সুন্দর যেরকম একটা গন্ধ বেরোবে, সাথে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো এই ধূপটা তোমরা ব্যবহার করতেই পারো। তো আরো একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব, দেখে নাও। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুন যে আমরা শুধুমাত্র রান্নায় ব্যবহার করি তা কিন্তু নয়। এখানে আমি অর্ধেক পেঁয়াজ কাটা ছিল, তো সেই অর্ধেক পেঁয়াজটাই নিয়ে নিয়েছি। পেঁয়াজ আমার একদমই লাগবে না। এই পেঁয়াজের মাথার দিকের যে শক্ত অংশগুলো সেগুলোকে কেটে নিয়ে নিলাম। আর পেঁয়াজের মোটা খোসাটাকে কেটে নিলাম। পাতলা খোসার সাথে এরকম ২-১ লেয়ার আমি এরকমভাবে মোটা পেঁয়াজটাকেও কেটে নিয়েছি, খোসাটাকে। তো এই দুটো লেয়ারের খোসা দিয়ে কিন্তু হয়ে যাবে। আর নিয়ে নেব ২ কোয়া রসুন। আর ২ কোয়া রসুনের সাথে একটুখানি রসুনের খোসা আমি নিয়ে নেব। তো এই সমস্ত জিনিস কিন্তু আমাদের সবার রান্নাঘরেই থাকে। আর খুব বেশি খরচা কিন্তু হবে না। তাই ২-১ কোয়া রসুন আর একটুখানি পেঁয়াজের খোসা দিয়ে কিন্তু খুব সহজেই আমরা জিনিসটা বানিয়ে নিতে পারব। এরপর একটা ভারী কিছুর সাহায্যে এইভাবে রসুনটাকে হালকা একটু থেতো করে দেব। খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। হালকা করে একটু থেতো করে নিলেই কিন্তু রসুনের গন্ধটা খুব ভালো মতো বেরোবে। তারপর একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ জল। জলটা হালকা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কর্পূর। তো কর্পূরটাকে তোমরা গুঁড়ো করে দেবে। আর তোমাদের কাছে যদি গুঁড়ো কর্পূর না থাকে, এরকমভাবে হাতের সাহায্যে একটুখানি এই ডেলা কর্পূরটাকে নিয়ে গুঁড়ো করলেই কিন্তু সুন্দর মতো গুঁড়ো হয়ে যাবে অল্পেতেই। তারপর এই জলের মধ্যে কর্পূরটাকে দিয়ে বেশি না, হালকা একটু গরম হতে দেবো। আর খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু কর্পূর দিলে কর্পূরটা খুব তাড়াতাড়ি উবে যায়। তাই হালকা জলটা ঠান্ডা থাকতে থাকতেই কিন্তু কর্পূরটাকে দিয়ে দেবো। এরপর কি করব, পেঁয়াজ আর রসুনের যে খোসাটা রেখেছিলাম আর ২ কোয়া রসুন যে থেতো করে রেখেছিলাম, সেটা এই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই জলটাকে ভালো করে কিছুটা সময় ফুটিয়ে নেবো। ফুটতে, ফুটতে দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজের যে খোসার একটা কালার, এই কালারটা কিন্তু জলের সাথে ভালো করে ফুটে জলের সাথে মিশে গিয়ে জলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তা এইরকমভাবে যতক্ষণ না জলটা কালার চেঞ্জ হবে ততক্ষণ কিন্তু ফোটাতে হবে। তারপর দিয়ে দেবো ২ টো তেজপাতা। তেজপাতাটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে ছোট, ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ওই লবঙ্গর মাথার যে ফুল, সেই ফুলগুলোকে হালকা একটু গুঁড়ো করে। তো সমস্ত কিছু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আ যতক্ষণ পর্যন্ত জলটা না হালকা একটু কমে আসবে ততক্ষণ পর্যন্ত ফোটাবো। তারপর একটুখানি গ্যাস কমিয়ে দিয়েছি। দিয়ে দেবো টুথপেস্ট। ঘরে থাকা যেকোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট দেবে। টুথপেস্ট কিন্তু খুবই ঠান্ডা একটা জিনিস। আর এই পেঁয়াজ রসুনের উগ্র গন্ধটা কিন্তু টুথপেস্টটা দূর করে দেবে। টুথপেস্ট খুব সামান্য পরিমাণ দেওয়ার সাথে, সাথে কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দেবো। না হলে কিন্তু টুথপেস্টটা ভালো করে মিশবে না। যেহেতু জলটা গরম, আর এই অবস্থায় দিলে কিন্তু একটুখানি দলা, দলা থাকতে পারে। তাই ভালো করে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে দেবো। আর বেশি কিন্তু জলটা ফোটাবো না। আর ফোটালে কিন্তু সমস্ত যে গন্ধ সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তাই হালকা আঁচে টুথপেস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় হালকা আঁচেই ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর জলের কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারেই কিন্তু অন্যরকম হয়ে গেছে। ভালো করে কিন্তু সমস্ত ingredients জলের সাথে মিশে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ২-১ সেকেন্ড এইভাবে গরম করে নেওয়ার পর এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার কি করব, একটা আলাদা পাত্রের মধ্যে আমি জলটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার সাথে, সাথে কিন্তু কোনো কাজ আমি করব না। এটা অনেকটা পর্যন্ত ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে কিন্তু এই সলিউশনটা কোনো কাজ করবে না। এখন কিন্তু পুরো 100% গরম আছে। তাই মোটামুটি 60 বা 40%
এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। এটা আমরা দুভাগে ভাগ করতে পারি। দুভাগে ভাগ করে নিয়ে দুভাবে ব্যবহার করতে পারি। তো কি ব্যবহার করব? এখানে কিন্তু জলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে কি করব? এরকম একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব জলটাকে। তো এই একটা পদ্ধতি, স্প্রে বোতলের মধ্যে ভরেও আমরা কাজটা করতে পারি। আর ২ নম্বর পদ্ধতি হচ্ছে আমরা এই জলটাকে প্রত্যেকদিন যখন ঘর মোছে, সেই ঘর মোছার জলের সাথে মিশিয়েও কিন্তু ঘরটাকে মুছে নিতে পারব। তো এই ২ রকম পদ্ধতি আছে। তোমাদের যেটা পছন্দ সেটা করবে বা দুটোই কিন্তু করতে পারো। এখানে আমি যে ঘর মোছার জলের সাথে মেশাবো সেটা আর তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি না। এই স্প্রে বোতলের মধ্যে ভরে কি কাজ করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু জলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে আমি এই ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। যদি স্প্রে বোতল তোমাদের কাছে না থাকে, যেকোনো জলের বোতলের ঢাকনাটা একটু ছিদ্র করে নেবে। সেক্ষেত্রে কিন্তু সেটাও স্প্রে বোতলের মতোই কাজ করবে। আলাদা করে আর স্প্রে বোতল কেনার দরকার পড়বে না। তো এবার এই জলটা আমরা কোথায় ব্যবহার করব? রান্নাঘর থেকে ঘর সমস্ত জায়গায়, টয়লেট সমস্ত জায়গায় কোনা-কানাচি, এমনকি রান্নাঘরে যদি এটা ভালো করে স্প্রে করে দেওয়া হয় না, শুধুমাত্র মশা না, মাছি, আরশোলা সমস্ত কিছুর উৎপাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যাবে। আর এটা যদি কোথাও থাকেও, দেয়ালের মধ্যে ধরো স্প্রে করলাম, তারপর যদি সেই দেয়ালের জায়গাটা বাচ্চারা ধরেও নেয়, তাতে কোনো রকম অসুবিধা হবে না। কেননা দেখতেই পেলে বন্ধুরা একেবারে কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে এগুলো তৈরি হলো এমন না। প্রচুর পরিমাণে কেমিক্যাল যুক্ত জিনিস দিয়ে তৈরি করেছে। বাচ্চারা হাতে দিলে, মুখে দিলে সেটা কোনো ক্ষতি হবে একদমই না। যেকোনো ধরনের পাইপলাইন বা টয়লেট যেকোনো জায়গায় ঘর থেকে রান্নাঘর পর্যন্ত এমনকি কিচেনে বা হয়তো কোনো ড্রেনের জায়গা বা ভ্যাটের জায়গায়, যেকোনো জায়গায় পার্কিং এরিয়া, ঘরের কোনা-কানাচি, চাপা জায়গাগুলো সমস্ত জায়গাতেই কিন্তু আমরা এই স্প্রেটা করতে পারবো। কোনো রকম কোনো সাইড ইফেক্ট হবে না। আর এই স্প্রের গন্ধের যে একটা ঝাঁঝালো গন্ধ, সেই গন্ধে কিন্তু মশারা খুব সুন্দর মতো বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো এইভাবে করে নিলেই তোমরা কিন্তু ফলটা হাতে নাতে পেয়ে যাবে। তো আশা করছি আজকের এই টিপসগুলো তোমাদের অনেকটা বেশি কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।